সময় আসছে। কে কে ডুয়ার্সে জমি কিনেছে, কে সেক্টর 5-এ বহুতল বাড়ি বানিয়ে সুইমিং পুল বানিয়েছে, কে সিঙ্গাপুরে ব্যবসা করেছে, কে তামিলনাড়ুতে গিয়ে যৌথভাবে দুজন আমলা, দুই ডিপার্টমেন্টের, একজন ভারত সরকার, একজন পশ্চিমবঙ্গ সরকার, দুজন আইএস অফিসার কোন আত্মীয়র নামে ইয়ন ফ্যাক্টরি করেছে, সে নথিও আমাদের কাছে আছে। একটু সময়ের অপেক্ষা করুন, বেশি কথা না বলা ভালো, সবাই দেখতে হবে, এটা কেউ বাদ যাবে না। আরেকটা হচ্ছে অভয়ের বাবা মা আজকে কোর্টে গেছে, শিয়ালদা কোর্টে একটা অভিযোগ দায়ের করেছেন, একটা মামলা দায়ের করেছেন। সেটা হচ্ছে এই যে মেইন কনস্পিরেটর, ওয়ান অফ দি মেইন কনস্পিরেটর হচ্ছে সিবিআই, এবং ওরা তথ্য সমস্ত কিছু লোপাট করার চেষ্টা করছে। উনি বলছেন, ওরা দাবি করেছেন আবার পলিগ্রাফ টেস্ট দরকার। এটার উত্তর সিবিআই দিতে পারবে, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এক দম্পতি যারা জীবনে বহু কষ্টর মধ্যে দিয়ে গিয়ে একমাত্র কন্যাকে উচ্চশিক্ষিত বানিয়েছিলেন, তাদের এই মর্মান্তিক পরিণতিতে তারা কি বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন, এ নিয়ে কোনো মন্তব্য করে তাদের আবেগকে আমরা আহত করতে চাই না। আমরা এখনো বিশ্বাস করি দলের পক্ষ থেকে যে ঘটনাটা একা কারোর পক্ষে ঘটানো সম্ভব ছিল না। এটা একটা প্রাতিষ্ঠানিক খুন, এবং আরজি করে এই অভয়ার ঘটনার আগেও আরো 5 জন চিকিৎসক মারা গেছেন, যিনি ড্রাগ চক্রের বিরুদ্ধে সক্রিয় ছিলেন, প্রতিবাদ করছিলেন যে চিকিৎসক, তাকেও আত্মহত্যা করানো হয়েছে এবং সুইসাইড নোট বানিয়ে দেওয়া হয়েছে যে সে আত্মহত্যা করছে, এবং সেই চিকিৎসক কে মৃত্যুর কারণ হিসেবে স্টেটমেন্ট করা হয়েছিল তখন যে অতিরিক্ত ড্রাগ সেবনের কারণে নাকি মানসিক অবসাদের ফলে তিনি মারা গেছেন। এছাড়াও সায়ন বলে আরেকজন চিকিৎসক ছিলেন উত্তরাখণ্ডে গিয়ে, যার একটা মার্সিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তাতে তিনি মারা যান। সেখানেও চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি। প্রথম তাকে যখন দেখা গিয়েছিল, মানে প্রথম যে চিকিৎসক তার পরীক্ষা করেছিল, তিনি বলেছিলেন যে ওনার কোনো প্রিভিয়াস হিস্ট্রি ছিল না, এবং যে অল্টিটিউডে এ ধরনের ঘটনা ঘটলেও ঘটে থাকতে পারে সেই উচ্চতায় উনি ছিলেন না। ফলে অভয়া একা নয়, ওখানে প্রাতিষ্ঠানিক খুন একটা চক্র চালিয়ে যাচ্ছে, এটা তারই সঙ্গে আছে। কমিশন এখন একটা অর্ডার দিয়েছে, সেটা হচ্ছে আপনি দীর্ঘক্ষণ যেটা দাবি করছিলেন ফর্ম 7 জমা নিতে হবে, তো সেই ক্ষেত্রে সেখানে বলছে যে 16ই ফেব্রুয়ারির মধ্যে সব ফর্ম 7 যেন, যতগুলো অবজেকশনেবল ফর্ম 7 এসছে সেই সবগুলো যেন সিইও এবং ডিইও যেন ইমিডিয়েট এই ইয়ারও কনসার্ন এই ইয়ারের কাছে পাঠায়, এবং তারা যেন আবার কমিশনকে পাঠিয়ে দেয়। তাদেরই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে। আমরা যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য নেন, তাহলে আমরা সেটাকে স্বাগত জানাবো। কিন্তু আমরা আবার বলছি, নো এসআইআর, নো ভোট। আমরা যে ফর্ম 7 জমা করতে পারিনি, যে কোনো প্রক্রিয়ায় সেই ফর্ম 7কে জমা করাতে হবে এবং তার শুনানি করাতে হবে। কিভাবে করাবেন, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো মানুষকে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়া, এবং তারা সেটা দিতে পারবেন কি পারবেন না তাদের বিষয়। আমাদের অবস্থান স্পষ্ট। স্যার, 21-এর বিধানসভাতে লক্ষ্মীর ভান্ডার প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। 26-এর ইলেকশনে এই বেকার ভাতাতে কি চিড়ে ভিজবে? 26-এর ইলেকশনে কি বেকার ভাতা দিলে কি চিড়ে ভিজবে? দেখুন, এই নিয়ে মানুষ খুব একটা চিন্তা করছে না। পশ্চিমবঙ্গের যারা অভিভাবকরা চান তাদের ছেলে মেয়ে লেখাপড়া করছেন চাকরি পাবেন বলে, ভিক্ষা পাবেন বলে নয়। ও যত ভাতা দিতে পারেন, আর ভাতা দিয়ে মানুষের ভোট কেনা যায় না। পাচ্ছেন বেকার ছেলেরা 1,500 টাকা করবে, আনন্দের ব্যাপার। একসঙ্গে 6,000 পাচ্ছেন, তাদের যদি খরচা টরচা হয়
আনন্দ করে, ভালো কথা। বেকাররা টাকা পাক, এর বিরুদ্ধে বিজেপি নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। চাকরি কোথায়? এখান থেকে ট্রেন ভর্তি করে লোক, মুখ্যমন্ত্রী বললেন 5,000 টাকা করে অনুদান দেবেন প্রতি মাসে। মুখ্যমন্ত্রীর কথা কর্ণপাত না করেই লোক ট্রেনে চেপে চলে যাচ্ছে। আগে ছিল সল্টলেক, নিউ আলিপুর, বাগ, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, শ্যামবাজারে, মানে একটু পশ এরিয়াগুলো, সেগুলো ছিল বৃদ্ধাশ্রম। এখন গোটা রাজ্যটাই বৃদ্ধাশ্রম হয়ে গেছে, পুরুষ শূন্য হয়ে যাচ্ছে একটার পর একটা গ্রাম। কোথাও কোথাও আবার পুরো পরিবার নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। সামান্যতম আর্থিক সঙ্গতি থাকলে বাবা মা উচ্চ মাধ্যমিকের পর ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে পড়তে পাঠিয়ে দিচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্যই আমাদের এই পরিবর্তন যাত্রা। মুখ্যমন্ত্রী আজকে আবার চাঁচাছোলা ভাষায় কমিশনকে আক্রমণ করলো। তাকে মুখ্যমন্ত্রী আজকে চাঁচাছোলা ভাষায় আবার কমিশনকে আক্রমণ করলো এবং মুখ্যমন্ত্রী মুখে চাক ভরা মধু নিয়ে কবে কথা বলেছেন আমরা জানা আছে। মুখ্যমন্ত্রীর নিজস্ব স্টাইল আছে, তিনি নিজের মতো করে আক্রমণ করে যান। ওরা প্রায় প্রচ্ছন্ন থ্রেট দিলেন আবার তাকে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা তো 2-3 মাসের ব্যাপার। এই আবার পাল্টা এটা তো প্রথম থেকেই উনি বলেন। মুখ্যমন্ত্রীকে মানুষ চেনেন। মুখ্যমন্ত্রীর মানে শব্দচয়ন, মুখ্যমন্ত্রীর উচ্চারণ, মুখ্যমন্ত্রীর আক্রমণ, এর সঙ্গে পশ্চিমবঙ্গবাসী পরিচিত। এগুলো 15 বছর দেখে দেখে মানুষ ক্লান্ত, আর চাইছে না। এখন বাংলার মানুষ তো কবিতা প্রেমী, তারা কবিতা পড়ছে, তোমারও তো শ্রান্ত হলো মুঠেই, অন্যায় হবে না, নাও ছুটি। এটা কি ভয়ের থেকে এসআইআর কিভাবে এগোচ্ছে সেটা আপনারা উনাকে জিজ্ঞাসা করুন। না, আমার কোনো প্রতিক্রিয়া নেই। আমার একটাই প্রতিক্রিয়া, যে প্রশ্নগুলো আপনারা বিজেপি দপ্তরে এসে বিজেপির লোকেদের করেন, সেই প্রশ্নগুলো আপনারা মুখ্যমন্ত্রীকে করেন না কেন? একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কেউ করবেন না। মুখ্যমন্ত্রীর প্রশ্ন আপনারা শ্রমিক ভট্টাচার্যের মতো কে করছেন? আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, রাজনৈতিক উচ্চতা আমার উচ্চতার মতোই, একদম ছোট। আসল জায়গায় প্রশ্ন করুন। আপনার জন্য উপযুক্ত প্রশ্ন করি, বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বেচা বন্ধ করে দিতে আসছে। কোথায়? বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দিতে আসছে। এরকম আমার কোনো কাজে কোনো খবর নেই। এরকম করলে চরম অন্যায়। বিহারি মাছ ছাড়া মাছতে পারবে নাকি? বিহারি মাংস খাবে না? কি বলছেন? প্রকাশ্যে বিক্রি করতে না, প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, চম্পারান্ডি, কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারান মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো।